আমাদের আজকের ডিসকাশনের টপিক হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আমরা সবাই জানি হেপাটাইটিস বি ভাইরাস এক ধরনের ডিএনএ ভাইরাস। এটা হেপাটাইটিস করে আমরা বেসিক হেপাটাইটিস ক্লাসে আলাপ করেছিলাম। তো এই ভাইরাসটা আসলে দেখা যায় পৃথিবীর প্রায় 1/3 পপুলেশনে কিন্তু ভাইরাসটা ইনফেকশন করে ফেলেছে, হয়তো অ্যাকিউট ইনফেকশন অথবা ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার অথবা ক্রনিক ইনফেকশনের মতো করে প্রায় পৃথিবীর 1/3 লোকের কিন্তু আসলে বি ভাইরাস ইনফেকশন হয়ে গেছে অলরেডি। তো এই যে হেপাটাইটিস বি ভাইরাস, এই ডিএনএ ভাইরাসের আসলে দুইটা অংশ। আমরা যদি একটু ছবি দেখি তাহলে এই ভাইরাসের একটা কোর অংশ আছে, মাঝখানের অংশটাকে বলে কোর অংশ। এই কোর অংশের মধ্যে একটা হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ থাকে, এটা হচ্ছে ডিএনএ। একটা ডিএনএ পলিমারেজ এনজাইম থাকে, আর হচ্ছে অ্যান্টিজেন থাকে যেটাকে বলে কোর অ্যান্টিজেন। HBCC স্ট্যান্ডস ফর কোর। তো এই কোর অ্যান্টিজেনটা আসলে এটা হেপাটোসাইটের মধ্যে থাকে, এটা ব্লাডে সিক্রেট করতে পারে না। এই জন্য আমরা ব্লাড যখন পরীক্ষা করি তখন কিন্তু এই কোর অ্যান্টিজেনটা আমরা পাই না। কিন্তু এই কোর অ্যান্টিজেনেরই একটা অংশ, সেটা হলো ই অ্যান্টিজেন। এই ই অ্যান্টিজেনটা কোর অ্যান্টিজেন থেকে সিক্রেট হয়ে সিরামে চলে আসে, ওইটা কিন্তু আমরা পাই। তাহলে এরকম একটা কোর আছে। আরেকটা হচ্ছে সারফেস প্রোটিন, যেটা হচ্ছে এই বাইরের, এটা হচ্ছে সারফেস প্রোটিন। এই সারফেস প্রোটিনেরই একটা অংশ যেখান থেকে সিক্রেট হয়, সেটাকে আমরা বলি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন অথবা HBsAg। তাহলে এটা হলো আমাদের ভাইরাসের স্ট্রাকচার। তো এই ভাইরাসের কয়েকটা প্রোটিন আছে, 4টা প্রোটিন আমরা মনে রাখতে পারি। একটা হলো এখানে দেখো পি স্ট্যান্ডস ফর ডিএনএ পলিমারেজ। তো একটা ডিএনএ পলিমারেজ এনজাইম প্রোটিন আছে। আর একটা প্রোটিন আছে হচ্ছে সারফেস প্রোটিন বা এস প্রোটিন, এটা হচ্ছে একটা এস প্রোটিন। আরেকটা প্রোটিন আছে কোর প্রোটিন বা সি প্রোটিন, আর আরেকটা প্রোটিন আছে এক্স প্রোটিন। তো এই কোর প্রোটিনেরই একটা অংশ, কোর প্রোটিনের কোরের পিছনের দিকে একটা অংশ, সেটাকে বলে প্রি কোর রিজন। তো এই কোর প্রোটিনের একটা অংশ হচ্ছে HBC অ্যান্টিজেন, আর একটা হচ্ছে HBE অ্যান্টিজেন। এই প্রোটিনগুলো আসলে আমাদের বিভিন্ন ভাইরাসের বিভিন্ন লাইফ সাইকেল চলার জন্য খুবই হেল্পফুল। আবার ধরো এরা যখন মিউটেশন হয় তখন এই মিউটেশনের মাধ্যমে, যেমন ধরো কারো যদি কোর এই প্রি কোর রিজনে মিউটেশন হয়, তাহলে এই কোর অ্যান্টিজেন থেকে যে ই অ্যান্টিজেন সিক্রেট করার কথা, তো ই অ্যান্টিজেন সিক্রেট করতে পারে না, তখন আমরা ব্লাডে পরীক্ষা করি ই অ্যান্টিজেন পাই না, এটা একটা ব্যাপার। আবার কখনো কখনো এই সারফেস প্রোটিনেও মিউটেশন হতে পারে। তো এখানে মিউটেশন হলে তখন ওই ধরনের যখন হয় তখন অ্যান্টিবডি তৈরি হয় না, তার মানে সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় না, তার মানে ভ্যাকসিন তৈরি করা বা ভ্যাকসিনের এফিকেসিতে প্রবলেম হয়। আর এক্স প্রোটিনটা ভাইরাসের মাল্টিপ্লিকেশান, রেপ্লিকেশান, তারপরে হচ্ছে সেল রেস্ট্রাকশান, এগুলোর জন্য এক্স প্রোটিনটা রেসপন্সিবল। আর এই যে ডিএনএ পলিমারেজ জেপি, এই ডিএনএ পলিমারেজ প্রোটিনেও যদি মিউটেশন হয়, তখন দেখা যায় যে ভাইরাসকে যখন চিকিৎসা করা হয় অ্যান্টিভাইরাল দিয়ে, তখন দেখা যায় যে অ্যান্টিভাইরাল রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এগুলো বিভিন্ন প্রোটিন এবং তার মিউটেশনের বিভিন্ন ধরনের রেজাল্ট কিন্তু আমাদের উপর আসতে পারে। তো এই বি ভাইরাসটা আমরা পড়েছি বেসিক ক্লাসে যে বি ভাইরাস ট্রান্সমিশন আসলে মেইনলি দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল স্ট্যান্ডস ফর ট্রান্সমিশন ফ্রম মাদার টু আর ফিটাস অর বেবি নিউবর্ন। পেরিনেটাল পিরিয়ডে ট্রান্সমিশন হয় ইউজুয়ালি। মানে যদি মা পজিটিভ থাকে, বি ভাইরাস পজিটিভ থাকে, অ্যাক্টিভ রেপ্লিকেটিং অবস্থায় থাকলে বেশি হয়, যদি ভাইরাল লোড বেশি হয় তাহলে আরও বেশি হয়। তো এদের পেটের বাচ্চাদের এই ভাইরাস ট্রান্সমিট করতে পারে। দিস ইজ ভার্টিক্যাল ট্রান্সমিশন, এবং এটা একটা অনেক বড় মোড অফ ট্রান্সমিশন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যারা ভার্টিক্যালি ট্রান্সমিট হয়, মানে যারা ভার্টিক্যাল ট্রান্সমিশনে ভাইরাসটা অ্যাকোয়ার করে মায়ের থেকে, এদের আসলে বেশিরভাগই প্রায় দেখা যায় 90% আসলে ক্রনিসিটি ডেভেলপ করে। আর একটা মোড হচ্ছে হরাইজন্টাল ট্রান্সমিশন। হরাইজন্টাল মানে হচ্ছে পার্সন টু পার্সন, একজন মানুষের থেকে একজন ইনফেক্টেড হেপাটাইটিস বির পার্সন থেকে আরেকজন হেপাটাইটিস বির পার্সনে ইনফেকশন, সেটা ট্রান্সমিশন হচ্ছে হরাইজন্টাল। তো এটা ইন্টারভেনাস ড্রাগ ইউজার্স তাদের হতে পারে, ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট যখন ট্রান্সফিউশন করা হয় সেখান থেকে হতে পারে, নিডলিস্টিক ইনজুরি বা ট্যাটুইং, অ্যাকুপাংচার, এগুলো থেকে হতে পারে, সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে। আর একটা ক্লোজ কন্ট্যাক্ট চিন্তা করা হয় যে ইউজুয়ালি কিডসদের ক্ষেত্রে, বাচ্চারা যখন খেলাধুলা করে তখন যদি স্কিনে, মিউকাস মেমব্রেনে মাইনর ইনজুরি থাকে দুইজনেরই,
ওপেন উন্ড থাকে, এই ধরনের উন্ডগুলো কাছাকাছি আসলে, ওপেন ইনজুরিগুলো কাছাকাছি আসলে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে। আরও ক্লোজ কন্ট্যাক্টের আরও থিওরি আছে, মানে আমাদের অনেক পেশেন্টকেই দেখা যায় যে যখন আমরা রুট সোর্সটা খুঁজি যে কোত্থেকে ভাইরাসটা আসলো, আসলে দেখা যায় এই অনেকগুলোর মধ্যেই পাওয়া যায় না, তখন ধারণা করা হতে পারে যে ক্লোজ কন্ট্যাক্ট থেকেও আসতে পারে। তবে ক্লোজ ওপেন উন্ড না থাকলে ওভাবে আসলে ভাইরাস ট্রান্সমিট করার কথা না। এই যারা হরাইজন্টালি ট্রান্সমিট হয় অ্যাডাল্ট এজে, এদের আসলে ক্রনিসিটি খুব বেশি ডেভেলপ করে না, এটা ক্রনিসিটি ডেভেলপ করে ধরো 5 থেকে 10%। তো এই ভাইরাস আমাদের শরীরে ঢুকলে কি হতে পারে? একটা হচ্ছে পেশেন্টের অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে, যেটা আমরা বেসিক ক্লাসে আলাপ করেছি, যে পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। আরেকটা হতে পারে যে পেশেন্টের ভাইরাসটা 6 মাসের বেশি পারসিস্ট করে গেল বডিতে ঢোকার পরে, তখন আমরা সেটাকে বলি যে ক্রনিক হেপাটাইটিস। তো যদি কারো ক্রনিক হেপাটাইটিস হয়, তাহলে সেখান থেকে পেশেন্টের ক্রনিক হেপাটাইটিসের যে পরবর্তী ধাপগুলো, পরবর্তী সিকুয়েলিগুলো, যে লিভার সিরোসিস, তারপরে হেপাটোসেলুলার কার্সিনোমা, সেগুলো ক্রনিক হেপাটাইটিস থেকে ডেভেলপ করতে পারে। আর আরেকটা গ্রুপের হতে পারে যে ভাইরাস হোস্ট ভাইরাসকে ক্যারি করবে, তার বডিতে ভাইরাসটা অনেক দিন থাকতে পারে উইদাউট হ্যাম্পেয়ারিং বা ইম্পেয়ারিং দ্য বডি অফ দ্য হোস্ট, এটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেট। তাহলে মোটামুটি এই 3টা ফর্মে একটা ভাইরাস হোস্টে এই 3 ধরনের রেসপন্স করতে পারে। একটা অ্যাকিউট হেপাটাইটিস, আরেকটা করতে পারে ক্রনিক হেপাটাইটিস, আর আরেকটা ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার হিসেবে ভাইরাস বডিতে থাকতে পারে। তো একটা ভাইরাস, সেটা ভার্টিক্যাল ট্রান্সমিশন হোক অথবা হরাইজন্টাল ট্রান্সমিশন হোক, যখন ভাইরাসটা বডিতে ঢোকে তখন একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে। ইনকিউবেশন পিরিয়ড, তারপরে জন্ডিস যদি হয়, অ্যাকিউট ইনফেকশন, অ্যাকিউট হেপাটাইটিস যদি হয়, তাহলে হওয়ার আগে যে প্রোড্রোমাল ফেজ বা প্রি ইকটেরিক ফেজ থাকে, তো সেই সময় থেকেই কিন্তু ব্লাডে আসলে এই কালারটা দেখো, এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন, এই ব্লু কালারটা। তাহলে প্রথমেই পেশেন্টের অ্যান্টিজেনটা ব্লাডে চলে আসে, এই সারফেস অ্যান্টিজেন। সারফেস অ্যান্টিজেনটা, তাহলে জন্ডিস এখান থেকে এই সময়টা হচ্ছে ক্লিনিক্যাল ইলনেস, তার মানে অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে। তাহলে জন্ডিস হওয়ার আগেই কিন্তু ইনকিউবেশন পিরিয়ড অথবা প্রোড্রোমাল ফেজে এই সময়টাতেই কিন্তু সারফেস অ্যান্টিজেন ব্লাডে চলে আসতে পারে। এক সময় এটা পিকে চলে যায় যখন ইকটেরিক ফেজ থাকে, তারপরে জন্ডিস সেরে যাওয়ার পরে এটা আস্তে আস্তে কমতে থাকে। এটা সাধারণত 5 মাসের পরে আসলে সারফেস অ্যান্টিজেন অ্যাকিউটে থাকে না, কিন্তু যদি 5-6 মাস বা 6 মাসের পরেও এই অ্যান্টিজেনটা থেকে যায়, তখন আসলে আমরা তো ওটাকে বলি যে ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন। তো যখন এই সারফেস অ্যান্টিজেনটা ব্লাডে আসে, ওই সময় কিন্তু আরেকটা অ্যান্টিজেনও চলে আসে, ইয়েলো কালার, যেটা ই অ্যান্টিজেন। তাহলে আমরা স্ট্রাকচার দেখার সময় দেখেছিলাম যে কোর যে অংশটা, সেখানে কোরের মধ্যে একটা সি অ্যান্টিজেন থাকে। তো সি অ্যান্টিজেনটা ব্লাডে আসতে পারে না, ওটা হেপাটোসাইটেই থেকে যায়। তো ওখান থেকে ই অ্যান্টিজেন সিক্রেট করে, সেই ই অ্যান্টিজেনটাও ওই এইচবিএস এজির সঙ্গেই চলে আসে, এবং এটা অতদিন থাকে না, এটা মোটামুটি 2-3 মাস পরে ই অ্যান্টিজেনটা নেগেটিভ হয়ে যায়। তারপরে পেশেন্টের যখন ইকটেরিক ফেজ ডেভেলপ করে, তখন থেকে বা অনেক সময় ইকটেরিক ফেজের একটু আগে থেকেও কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ করা শুরু হয়ে যায়। তো এই যে 2টা অ্যান্টিজেন ব্লাডে আসলো, এই 2টা অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা শুরু হয়ে যাচ্ছে। আর আরেকটা কোর অ্যান্টিজেনটা তো ব্লাডে আসেনি, কোর অ্যান্টিজেনের অ্যাগেনস্টেও কিন্তু অ্যান্টিবডি শরীর তৈরি করা শুরু করে দেয়। আমরা আসলে প্রথমে যেটা পাই সেটা কিন্তু আসলে কোর অ্যান্টিজেনের অ্যান্টিবডিটাই পাই। তো এই যে প্রথমে ইকটেরিক ফেজেই পেশেন্টের শুরু হয়ে গেল, এটা আসলে কোর অ্যান্টিজেনের অ্যান্টিবডি। কোর অ্যান্টিজেনের অ্যান্টিবডি, এটাকে অ্যান্টি-এইচবিসি দিয়ে লেখা হয়। তো এই কোর অ্যান্টিজেনের অ্যান্টিবডিটা আসলে দুরকম। যে কোনো অ্যান্টিবডি যখন তৈরি হয়, তখন অ্যাকিউট ফেজ যখন হয় তখন আসলে ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়, আর যখন ক্রনিক ফেজ থাকে তখন আসলে ইমিউনোগ্লোবিন জি তৈরি হয়। কাজেই প্রথমে এই সময়টাতে একটু প্রি ইকটেরিক বা ইকটেরিক ফেজে মেইনলি, বা একটু পোস্ট ইকটেরিক ফেজে, এই সময়টাতে আমরা যদি পেশেন্টের অ্যান্টিবডি দেখি, তাহলে ইমিউনোগ্লোবুলিন এম টাইপ অফ অ্যান্টি-এইচবিসি, তার মানে হেপাটাইটিস বি ভাইরাসের কোর অ্যান্টিজেনের এগেনস্টে আইজিএম অ্যান্টিবডিটা আমরা পাই। তো এই আইজিএম অ্যান্টিবডিটা একসময় আসলে আস্তে আস্তে টাইটার কমতে 6-7 মাসের মধ্যে এটা নেগেটিভ হয়ে যায়। কিন্তু এর যে আইজিজি অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা পারসিস্ট করে, এবং এটা বলা হয় যে হোল লাইফটা পারসিস্ট করে। এই আইজিজি অ্যান্টিবডিটা আসলে আলাদাভাবে অনেক জায়গাতেই মেজার করা সম্ভব হয় না। তখন আমরা যেটা করি, অ্যান্টি-এইচবিসি শুধু অ্যাডভাইস করি। অ্যান্টি-এইচবিসি আসলে এটা তখন টোটাল বোঝায়, আইজিএম আইজিজি। যদি পেশেন্টের অ্যাকিউট হেপাটাইটিক কন্ডিশন থাকে, অ্যাকিউট ইনসাল্ট থাকে, বা অ্যাকিউট ভাইরাল রেপ্লিকেশন থাকে,
তখন আসলে আইজিজি এবং আইজিএম দুটো মিলেই আসলে অ্যান্টি-এইচবিসি। কিন্তু যখন একটা পেশেন্টের মনে করো অ্যাকিউট অবস্থা সাবসাইড করে গেল, পেশেন্ট ক্রনিক অবস্থাতে আছে, তখন তার যেটা পাওয়া যায় অ্যান্টি-এইচবিসি সেটা আসলে অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবুলিন জি ফর্ম। তো ওই অ্যান্টি-এইচবিসি যখন তৈরি হয় তার পাশাপাশি ওই একই সময়ে অ্যান্টিজেন যেটা ছিল, অ্যান্টিজেনের অ্যাগেনস্টেও কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। তো সেটা হচ্ছে অ্যান্টি-এইচবি এবং এই অ্যান্টি-এইচবিটাও আসলে পারসিস্ট করে, লং টার্ম পারসিস্ট করে। আর যখন পেশেন্টের সারফেস অ্যান্টিজেন নেগেটিভ হয়ে গেল, তারপরে একটা পিরিয়ড গ্যাপ দিয়ে, এই পিরিয়ডটাকে আমরা বলি উইন্ডো ফেজ। তো এই সময়টাতে আসলে সারফেস অ্যান্টিজেন থাকে না, আবার সারফেস অ্যান্টিজেনের অ্যাগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটাও কিন্তু ব্লাডে তখনও আসেনি। তাহলে অ্যান্টিবডিটা ডেভেলপ করে আসলে 6 মাসের পরে গিয়ে, তখন থেকে সারফেস অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টি-এইচবিএস। তার মানে এটা হলো পেশেন্টে তখন অ্যান্টি-এইচবিএস তৈরি হলো, এবং এই অ্যান্টি-এইচবিএসটাও আসলে পেশেন্টের শরীরে সারা জীবনই থাকে। এবং কারো যদি অ্যান্টি-এইচবিএস থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে সে ভাইরাসের অ্যাগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করেছে। তাহলে মাঝখানের যে পিরিয়ডটা, যে সারফেস অ্যান্টিজেন চলে গেল এবং সারফেস অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়নি এখনও, এই সময়টাকে আমরা উইন্ডো ফেজ বলি। তো এই উইন্ডো ফেজে সারফেস অ্যান্টিজেনও তুমি পাবা না, আবার অ্যান্টিবডিও পাবা না। ওই সময় আসলে তুমি যদি এই অ্যান্টিবডি টু কোর অ্যান্টিজেন দেখো অথবা অ্যান্টিবডি টু অ্যান্টিজেন দেখো, তাহলে ওই অ্যান্টিবডিগুলো তখন পাওয়া যায়। এই যে একটা ভাইরাস আমাদের শরীরে যখন প্রবেশ করে, তখন ভাইরাসগুলো আসলে অনেকগুলো ফেজ পার করে যায়, মোটামুটি 5টা ফেজ আছে, আমরা 4টা এখানে বলি, আর একটা একটু পরে বলছি। তো প্রথমে যখন ভাইরাস আমাদের শরীরে ঢোকে, তো আমরা দুইটাভাবে বলেছি, একটা বলেছিলাম যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, একটা বলেছিলাম হরাইজন্টাল ট্রান্সমিশন। তো যখন ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, তো এই অবস্থাতে নিউনেট যারা থাকে, নিউনেটের ইমিউনিটি আসলে অত ভালো ডেভেলপ করে না। তো এই যে হেপাটাইটিস বি, এই হেপাটাইটিস বি ভাইরাসটা আসলে এরা কিন্তু সরাসরি হেপাটোসাইটকে ইনজুরি করে না, মানে এরা সাইটোটক্সিক না, তার মানে একটা হেপাটাইটিস বি ভাইরাস গিয়ে লিভার সেল ড্যামেজ করে দেবে, এটা আসলে হয় না। এটা যেটা হয়, এটা ভাইরাসটা হেপাটোসাইটকে ইনফেক্ট করে, তখন হেপাটোসাইটের সারফেসে এরা প্রেজেন্ট করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মতো করে প্রেজেন্ট করে। তো প্রেজেন্ট করলে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশান হয়, রিয়াকশান হওয়ার মাধ্যমে হেপাটোসাইট ইনজুরি হয়, তখন আসলে হেপাটাইটিস হয়। তো যেহেতু নিউবর্নে তার ইমিউন সিস্টেম এত ভালো ডেভেলপ থাকে না, তো এই জন্য দেখা যায় যে মায়ের থেকে অনেক ভাইরাস চলে আসছে, লোডও অনেক বেশি, তো এটাও একটা ফ্যাক্টর। আর তার অ্যান্টিবডিও অতটা ডেভেলপ করে নাই, কাজে এই ভাইরাসগুলো পেশেন্টকে ইনফেক্ট করে, লিভার সেলে যায়, কিন্তু আলটিমেটলি যেহেতু তাদের এগেনস্টে ইমিউন রিয়াকশান অতটা স্ট্রং হয় না, এই জন্য ওদের কিন্তু হেপাটাইটিস বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এবং যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হেপাটাইটিস হয় না, যাদের ধরো হেপাটাইটিস হয়, মানে ইমিউন রিয়াকশান স্ট্রং হয়, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা ফাইট হওয়ার মাধ্যমে যেটা হয়, ভাইরাসটা বডি থেকে ক্লিয়ার হয়ে যায়। তো যেহেতু নিউনেটাল পিরিয়ডে তার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানটা এরকম হচ্ছে না, এজন্য তাদের ভাইরাল ক্লিয়ারেন্সটা কম হয়, এবং ভাইরাল ক্লিয়ারেন্স যখন হয় এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান, ওই সময় কিন্তু হেপাটাইটিস হয়। এজন্য ওদের দেখা যায় যে এই পেরিনেটাল ট্রান্সমিশনে হেপাটাইটিস ওরকম হয় না, মানে জন্ডিস হয় না, পেশেন্ট মায়ের থেকে আসছে এবং সেই ভাইরাসটা তারা অনেক দিন ক্যারি করে। এই যে তার ইমিউনিটি ভাইরাসকে টলারেট করলো, যে না ঠিক আছে, এর এগেনস্টে ইমিউন রিয়াকশান হলো না, তো এই ফেজটাকে বলা হয় ইমিউন টলারেন্ট ফেজ। তাই ইমিউন টলারেন্ট ফেজটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে 20 বছর 30 বছর বয়স পর্যন্ত কিন্তু পেশেন্ট এরকম ইমিউন টলারেন্ট ফেজে থাকতে পারে। কিন্তু যাদের অ্যাডাল্টে ইনফেকশন হয়, অ্যাডাল্ট ইনফেকশন যেগুলো হরাইজন্টাল ট্রান্সমিশন, সেইখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইমিউন টলারেন্ট ফেজে যায় না, সেখানে প্রায় 90% ক্ষেত্রেই হচ্ছে ইমিউনিটি স্ট্রং থাকে, এই অ্যান্টিবডিগুলো ভাইরাসের এগেনস্টে ফাইট করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়, অ্যাকিউট হেপাটাইটিস হয়। তো অ্যাকিউট হেপাটাইটিস যখন হয়, তখন আইদার পেশেন্টের হেপাটিক ফেইলিউর হয়ে যায়, যদি লিভার ইনজুরি খুব বেশি হয় অ্যাকিউট হেপাটিক ফেইলিউর, যদিও পার্সেন্টেজ খুবই কম, 1% এরকম, আর অথবা ভাইরাস বডি থেকে ক্লিয়ার হয়ে যায়, এবং ক্রনিসিটি ডেভেলপ করে হচ্ছে মাত্র 5 to 10% ক্ষেত্রে। এবং এই যে ক্রনিসিটি ডেভেলপ করে, তার মানে যাদের ইমিউনিটি কম, মানে ওদেরও একটা সাবক্লিনিক্যাল লেভেলে একটা ইমিউন টলারেন্ট ফেজের মতো ডেভেলপ করে। এই জন্য দেখা যায় যে এদের ক্রনিক ইনফেকশন খুব কম হয়, এদের ক্রনিক ইনফেকশন হয় দেখা যায় মোটামুটি 10% ক্ষেত্রে। তো এই যে ইমিউন টলারেন্ট ফেজ মেইনলি ইন দ্য পেরিনেটাল ট্রান্সমিশন গ্রুপ অ্যান্ড 10% কেস অফ অ্যাডাল্ট
হরাইজন্টাল ট্রান্সমিশন গ্রুপ। এই ক্ষেত্রে ভাইরাল লোড কিন্তু অনেক থাকে, এটা মিন করছে ভাইরাল লোড বা অনেক ভাইরাস, বডিতে অনেক ভাইরাস, কিন্তু পেশেন্টের ইমিউনিটি অতটা স্ট্রং না, কাজে হেপাটাইটিস হচ্ছে না। তো যদি হেপাটাইটিস না হয় তাহলে এই লিভারের এনজাইম কিন্তু বাড়বে না, এটা হচ্ছে লিভার এনজাইমের গ্রাফ। তাহলে এএলটি এসটি বাড়ছে না, দেখা যাচ্ছে যে পেশেন্টের ভাইরাল লোড প্রচুর, 0 থেকে অনেক ভাইরাল লোড, কিন্তু পেশেন্টের এএলটি মোটামুটি নর্মাল বা খুবই মিনিমালি এলিভেটেড। তো এই ফেজটাকে আমরা বলছি যে ইমিউন টলারেন্ট ফেজ। এবং এই সময়টাতে যদি ওয়াইল্ড টাইপ ভাইরাস, মানে যে ভাইরাসটা ই অ্যান্টিজেন সিক্রেট করতে পারে, এখনও মিউটেশন হয়নি, সেই ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, তখন দেখা যায় যে পেশেন্টের হেপাটাইটিস বি ই অ্যান্টিজেনটা পজিটিভ থাকে। তাহলে এই যে ইমিউন টলারেন্ট ফেজ, এই ফেজে দেখো তাহলে পেশেন্টের ই অ্যান্টিজেন পজিটিভ থাকছে, ভাইরাল লোড অনেক বেশি, অথচ এএলটি খুব কম, এএলটি নর্মাল। এরপরে যখন পেশেন্টের ইমিউনিটি ভালো ডেভেলপ করে যায়, তখন এই ইমিউনিটি এই ভাইরাসের এগেনস্টে ফাইট করা শুরু করে। তো ফাইট করা শুরু করে, তখন হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলে তখন যেটা হয়, তখন এই ফেজটাকে আমরা বলি হেপাটাইটিস বি ভাইরাস ক্লিয়ারেন্স, এইচবিভি ক্লিয়ারেন্স ফেজ, অথবা এটাকে বলা হয় ইমিউন অ্যাক্টিভ ফেজ, অথবা বলা হয় ইমিউন ক্লিয়ারেন্স ফেজ। তো এই সময়টাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হেপাটাইটিস হয়, তখন হচ্ছে পেশেন্টের এএলটি কিন্তু বেড়ে যায়, মানে ফ্ল্যাকচুয়েটিং এএলটি, বাড়ছে কমছে অনেক বেশি হতে পারে। ওই সময় পেশেন্টের ভাইরাল লোড কমে যায়। ওই সময় পেশেন্টের ভাইরাল লোড কমে যায়। এক সময় যদি পেশেন্টের ইমিউনিটি এতটাই স্ট্রং হয় যে এই ভাইরাল লোডকে কমিয়ে ভাইরাসকে বডি থেকে ক্লিয়ার করে দিতে পারে, তখন পেশেন্টের এই ই অ্যান্টিজেনটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ই অ্যান্টিজেন ক্লিয়ার হয়ে গিয়ে তখন এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এখান থেকে এই অংশটা হচ্ছে এইচবি ইএজি নেগেটিভ, তার মানে তখন আসলে পেশেন্টের এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, অ্যান্টি এইচবি ই তৈরি হয়ে গিয়েছে। তো এই স্টেপটা কতদিন থাকে বলা ডিফিকাল্ট, তবে অতটা থাকে না। ইমিউন টলারেন্ট ফেজ যত দিন ধরে 20-30 বছর, এটা অতদিন থাকে না, এটা 6 মাস 1 বছর এরকম সময় এই পেশেন্টের ইমিউন ক্লিয়ারেন্স ফেজটা থাকতে পারে। এর পরের পিরিয়ডটা অনেক দিন, এই লং পিরিয়ড। তাহলে এই লং পিরিয়ডে দেখো পেশেন্টের ভাইরাল লোডটা খুবই কম, 0-র কাছাকাছি চলে আসছে, পেশেন্টের ইমিউন রিয়াকশান শেষ হয়ে গিয়েছে, আবার পেশেন্টের এএলটি নর্মালে চলে আসছে। এই অবস্থাতে পেশেন্ট অনেক দিন থাকতে পারে। এই অবস্থাটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেজ, অথবা বলতে পারি হচ্ছে ল্যাটেন্ট ফেজ। তো এইভাবেই সাধারণত চলে যাওয়ার কথা। তবে কখনো কখনো এমন হতে পারে যে এই ভাইরাসটা প্রথমে তো ওয়াইল্ড টাইপ ছিল, ওয়াইল্ড টাইপ মানে হচ্ছে অরিজিনাল ফর্ম, তার মানে সে ই অ্যান্টিজেন সিক্রেট করতে পারতো। তো এই ভাইরাসটা অনেক সময় হয় কি, এরা এই প্রিকোর রিজনে, যেটা আমরা ছবিতে দেখে আসলাম, তো এই প্রিকোর রিজনে মিউটেশন হয়। তো মিউটেশন হলে হয় কি, যে ভাইরাস অ্যাক্টিভিটি শো করে, মানে ভাইরাস রেপ্লিকেট করতে পারে, মাল্টিপ্লাই করতে পারে, কিন্তু ওর ই অ্যান্টিজেনটা সিক্রেট হয়ে ব্লাডে আসে না। মানে ই অ্যান্টিজেন ইউজুয়ালি স্ট্যান্ডস ফর অ্যাক্টিভিটি, মানে যখন একটা ভাইরাস হেপাটোসাইটে রেপ্লিকেশন শুরু করে দেয়, তখন আসলে ওখান থেকে ই অ্যান্টিজেন সিক্রেট হয়ে ব্লাডে আসে। কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে ভাইরাসটা এমন একটা মিউটেশন ডেভেলপ করে গেল যে ভাইরাসটা ই অ্যান্টিজেন তৈরি করবে না, মানে ওর একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, এটা ই অ্যান্টিজেন তৈরি করবে না, অথচ ভাইরাসের রেপ্লিকেশন শুরু করে দিয়েছে। তো ভাইরাস যখন রেপ্লিকেশন শুরু করে দিয়েছে, তখন ভাইরাসের দেখো ডিএনএ লোড আবার কিন্তু বাড়া শুরু হয়ে গেল, ভাইরাল লোড বাড়া শুরু হয়ে গেল। তখন তো পেশেন্টের যেহেতু ইমিউনিটি এখনও আছে, কাজেই তার ইমিউনিটিও ভাইরাসের এগেনস্টে ফাইট করবে, কাজেই দেখা যাবে তার এদিকে ডিএনএ লোডও কমা বাড়া হচ্ছে, এদিকে পেশেন্টের যেহেতু হেপাটাইটিস হচ্ছে, ক্রনিক একটা হেপাটাইটিস হচ্ছে, সেটার কারণে পেশেন্টের এএলডিও কিন্তু বেড়ে যায়। কিন্তু তুমি যদি পেশেন্টের সিরাম পরীক্ষা করলে তখন দেখবে যে না, পেশেন্টের ই অ্যান্টিজেন কিন্তু নেগেটিভ। ফলসলি একটা ধারণা দিতে পারে যে পেশেন্টটা হয়তো ভাইরাস রেপ্লিকেশন হচ্ছে না, কিন্তু আসলে রেপ্লিকেশন হচ্ছে। এই স্টেজটাকে আমরা বলি হচ্ছে এইচবিইএজি নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস, তার মানে এটা মিউট্যান্ট ভাইরাস দিয়ে হচ্ছে। তো এই ইএনটিজি নেগেটিভ ক্রনিক হেপাটাইটিসও একটা ফর্ম হতে পারে। আর আরেকটা হতে পারে যে এই যে তোমার এখানে ইনঅ্যাক্টিভ ল্যাটেন্ট ফেজ হয়ে গেল, এই ল্যাটেন্ট ফেজ থেকে এক সময় প্রথমে তো ইএনটিজেন নেগেটিভ হয়ে অ্যান্টি এইচবি তৈরি হলো, তো অনেক সময় হয় যে আরও কিছুদিন পারসিস্ট করলে পেশেন্টের সারফেস অ্যান্টিজেনটাই নেগেটিভ হয়ে যেতে পারে, এইচবিএসএজি নেগেটিভ। তো এইচবিএসএজি নেগেটিভ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে পারে যে ভাইরাসের লো লেভেলে অ্যাক্টিভিটি থাকতে পারে, একটু ভাইরাল লোড থাকতে পারে। তো সেই স্টেজটা হচ্ছে স্টেজ 5। ওটা আমরা অনেক সময় বলি যে এইচবিএসএজি ফেজ, তার মানে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস ফেজ। তাহলে এইভাবে হচ্ছে একটা পেশেন্টের মানে ভাইরাসটা এইভাবে আসলে প্রোগ্রেস করে। নট নেসেসারিলি যে সবগুলো স্টেপ বাই স্টেপ আগাবে এমন না, কোনো স্টেপ গ্যাপ হতে পারে, ওভারল্যাপ হতে পারে, মিস হতে পারে। তো নর্মালি হিস্টোলজিটাও এভাবে আগায়। যখন ধরো পেশেন্ট ইমিউন টলারেন্ট থাকে, তুমি যদি তখন লিভার বায়োপসি করো, দেখবা যে আসলে তেমন কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না।
কিন্তু যখন পেশেন্টের এই ইমিউন রিঅ্যাক্টিভ ফেজ বা ইমিউন অ্যাক্টিভ ফেজ হয় তখন বায়োপসি করলে হেপাটাইটিসের এভিডেন্স পাওয়া যায়। এই ল্যাটেন্ট ফেজে তেমন চেঞ্জ পাওয়া যায় না, মিনিমাল হেপাটাইটিস চেঞ্জ পাওয়া গেলেও যেতে পারে, নাও যেতে পারে। আর এর পরবর্তীতে যদি প্রোগ্রেস করা শুরু করে তখন পেশেন্ট আলটিমেটলি সিরোসিস ডেভেলপ করে এবং একসময় হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে। এই ফেজগুলো এখানে টেবিলে এভাবে বলা আছে, যেমন ধরো আমরা একটু আগে যেটা আলোচনা করে আসছি যে পেশেন্ট যদি ইমিউন টলারেন্ট ফেজে থাকে তার মানে তার ইমিউনিটি ভাইরাসটাকে টলার করে ফেলছে, মানে ভাইরাসের অ্যাগেনস্টে ফাইট করতেছে না। তো ফাইট না করলে সারফেস অ্যান্টিজেন অবশ্যই পজিটিভ হবে, তার অ্যান্টিজেনও পজিটিভ হবে এবং অ্যান্টিবডি থাকবে না। আগের ছবি যদি আমরা দেখি এইখানে তার অ্যান্টিজেন আছে কিন্তু অ্যান্টিবডি না, অ্যান্টিবডি হচ্ছে এরপর থেকে ডেভেলপ করছে। ভাইরাল লোড যদি আমরা দেখি, ভাইরাল লোড উইল বি হাই, ALT উইল বি নর্মাল, যেহেতু তার ইমিউনিটি স্ট্রং না, হেপাটাইটিস হচ্ছে না। হিস্টোপ্যাথোলজি তুমি যদি করো তাহলে লিভার হিস্টোপ্যাথোলজি উইল বি নর্মাল, অথবা মিনিমাল নেক্রো ইনফ্লামেশন পাইলেও পাইতে পারো। এর পরের স্টেপ যেটা ইমিউন রিঅ্যাক্টিভ ফেজ অথবা ইমিউন ক্লিয়ারেন্স ফেজ, এই ফেজটা HBV ক্লিয়ারেন্স ফেজ। তাহলে এই সময়টাতে যেহেতু লিভার ইনফ্লামেশন হচ্ছে কাজেই ওর ALT বেড়ে যাবে, যেহেতু লিভার বডি তখন প্রোটেকশন দেওয়া শুরু করেছে, তাহলে ভাইরাল লোডটা তার অত বেশি থাকবে না, ভাইরাল লোডটা কমে আসবে। সারপ্রেন্স অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিজেন থাকবে, অ্যান্টি-HB এখনও ডেভেলপ করেনি। কিন্তু ওই সময় যদি তুমি লিভার বায়োপসি করো তখন দেখা যাবে যে লিভারে তার অনেক বেশি ইনফ্লামেশন হচ্ছে, মডারেট বা সিভিয়ার নেক্রো ইনফ্লামেশন হচ্ছে। তো যখন বডি ভাইরাসটাকে কন্ট্রোল করে ফেললো তারপরের ফেজটা ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার, তখন সারপ্রেস অ্যান্টিজেন ঠিকই থাকবে কিন্তু অতদিনই অ্যান্টিজেন নেগেটিভ হয়ে গিয়ে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, তখন ভাইরাল লোড নেগেটিভ। সাধারণত ইনঅ্যাক্টিভ ক্যারিয়ারে ভাইরাস পাওয়া যায় না, পাওয়া গেলেও খুবই কম লেভেলে থাকে, আমরা লেভেলটা পরে দেখব। ALT অবশ্যই নর্মাল হবে যেহেতু এখানে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান ফাইট হচ্ছে না, এবং হিস্টোপ্যাথোলজি করলেও নর্মাল পাওয়া যাবে। আর এর পরেরটা এই বেশিরভাগ ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার হয়েই থাকে, কিন্তু যদি ভাইরাস মিউটেশন ডেভেলপ করে তাহলে তখন হয়ে গেল আমাদের পরের স্টেজটা HBeAg নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস ফেজ। তাহলে সারফেস অ্যান্টিজেন থাকবে, আগের চেঞ্জগুলো একই রকম থাকবে, অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডিও আছে, কিন্তু যেহেতু ভাইরাস রেপ্লিকেট করা শুরু করলে ভাইরাল লোড বাড়া শুরু হয়ে যাবে। আবার যেহেতু ভাইরাল লোড বাড়ছে আবার ইমিউনিটি তার এগেনস্টে কাজ করছে, এই জন্য হেপাটাইটিস হয়। হেপাটাইটিস হলে তার ALT বেড়ে যাবে বা ফ্লাকচুয়েটিং করবে। তুমি হিস্টোপ্যাথোলজি করলে অতটা সিভিয়ার ইমিউন রিঅ্যাক্টিভ এবং অতটা সিভিয়ার ইনফ্লামেশন পাওয়া যাবে না, কিন্তু তারপরও এখানে অনেক সময় যখন হেপাটাইটিস হয় তখন অনেক সময় মডারেট টু সিভিয়ার ইনফ্লামেশন পাওয়া যেতে পারে। তার মানে বেশিরভাগ ইনফ্লামেশনটা কিন্তু এই ইমিউন রিঅ্যাক্টিভ ফেজে হচ্ছে অথবা মিউটেশন হয়ে যাওয়ার পরে হচ্ছে, অন্য সময় কিন্তু ওরকম হচ্ছে না। আর লাস্ট যেটা আমরা বললাম যে সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, যে এগুলো তো আগেই হয়ে গেছে, অ্যান্টিজেন নেগেটিভ, এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। পেশেন্টের আরও যদি এভাবে পারসিস্ট করে, পেশেন্টের আর ভাইরাল লোড না বাড়ে বা যদি মিউটেশন না হয়, তাহলে একসময় দেখা যায় সারফেস অ্যান্টিজেনও নেগেটিভ হয়ে যেতে পারে। তো এই সারফেস অ্যান্টিজেন নেগেটিভ মানে আমরা তো ধরে নিই ইউজুয়ালি যে আসলে কিওর, কিন্তু অনেক সময় দেখা যায় সারফেস অ্যান্টিজেন নেগেটিভ হওয়ার পরেও কারো খুবই মিনিমাম লেভেলে ভাইরাল লোড মানে ভাইরাস DNA ভাইরাস সিরামে থাকতে পারে। তো ওই কন্ডিশনটাকে তখন বলা হয় HBeAg সারফেস অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। আচ্ছা, কি তারপরে হচ্ছে ন্যাচারাল হিস্ট্রিতে আরেকটা ব্যাপার হলো যে আমরা এটা আগেই বলেছি যে CLD আসলে ক্রনিক হেপাটাইটিস যাদের হয়, তো ক্রনিক হেপাটাইটিস যাদের হয় তাদের তো একসময় আসলে CLD ডেভেলপ করে, ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করে, ক্রনিক লিভার ডিজিজের সিকুলও ডেভেলপ। এটা আমরা বলেছি যে ভার্টিক্যাল হলে 90% পেশেন্ট আসলে ক্রনিক হেপাটাইটিস হয়, আর যাদের হচ্ছে হরাইজন্টাল ট্রান্সমিশন হয় তাদের দেখা যায় 90 থেকে 95% আসলে ক্লিয়ার হয়ে যায় ভাইরাস, ক্রনিসিটি ডেভেলপ করে মাত্র 5 থেকে 10%। এটা সাধারণত এই ক্রনিক হেপাটাইটিস যদি অনেক দিন মানে ডিকেডস এরপরে গিয়ে পেশেন্টের কিছু অংশ দেখা যায় সিরোসিস ডেভেলপ করে, এবং সেই সিরোসিসেরও কিছু অংশ আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে। তো আমরা হেপাটাইটিস বির জন্য, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তো কিছু পরীক্ষা করে থাকি স্ক্রিনিং পারপাস। স্ক্রিনিং পারপাস মানে হচ্ছে ধরো কেউ ব্লাড ডোনেট করবে বা ধরেন কোনো জবের জন্য হতে পারে, অথবা প্রেগনেন্সিতে রুটিনলি করা হয়। তো স্ক্রিনিংয়ে আমরা যেটা করি, আমরা শুধু সারফেস অ্যান্টিজেন করি, কিন্তু আসলে সারফেস অ্যান্টিজেন একা করা উচিত না, কারণ সারফেস অ্যান্টিজেন যদি কারো নেগেটিভ থাকে তার কখনো যে ভাইরাস ইনফেকশন হয়নি এটা কিন্তু বলতে পারবো না, কারণ এমন হতে পারে যে সারফেস অ্যান্টিজেন ক্লিয়ার হয়ে গিয়েছে, পেশেন্ট ইমিউনিটি ডেভেলপ করছে। সেটা যদি হয়, মানে ধরো আমরা যদি এই ছবিটা দেখার চেষ্টা করি, এই যে এইটা, আমি এই সময়টাতে যদি কারো টেস্ট করি তাহলে কিন্তু সারফেস অ্যান্টিজেন নেগেটিভ পাবো, তখন কিন্তু অ্যান্টিবডিও নেগেটিভ হবে, এটা হচ্ছে অ্যান্টিবডি।
আবার যদি মনে করো এই সময় এসে করি, তাহলে অবশ্যই সারফেস অ্যান্টিজেন নেগেটিভ পাবো, তখন কিন্তু অ্যান্টিবডি পজিটিভ পাবো। আবার কাজেই মানে সারফেস অ্যান্টিজেন দিয়ে সবসময় বোঝা যায় না যে আসলে পেশেন্টের ইনফেকশন। সারফেস অ্যান্টিজেন পজিটিভ মিন করে যে এখন অ্যাক্টিভ ইনফেকশন আছে, সেটা অ্যাকিউট হোক, ক্রনিক হোক বা ক্যারিয়ার হোক, কিন্তু আগে ইনফেকশন ছিল, সেটা সাবসাইড করে গিয়েছে, সেটা কিন্তু বোঝা যায় না। এই জন্য আমরা যদি করি সারফেস অ্যান্টিজেন, তাহলে সারফেস অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিটাও করা উচিত। তো আমরা কারো অ্যান্টিজেনও করলাম, অ্যান্টিবডিও করলাম, দেখলাম যে কারো অ্যান্টিজেনও নাই, অ্যান্টিবডিও নাই, তাহলে ধরে নিতে পারি, উইন্ডো ফেসটা যদি বাদ দেই, তাহলে ধরে নিতে পারি যে তার আসলে ইনফেকশন হয়নি। আর যদি দেখি যে না সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তার মানে তার তো ইনফেকশন আছে, সেটা অ্যাকিউট হোক, তার ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার হোক, অথবা তার ক্রনিক হোক। আর যদি অ্যান্টি এইচবিএস ডেভেলপ করে যায়, তাহলে ধরে নিতে পারি যে পেশেন্টটা ইমিউন। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা অ্যান্টি এইচবিসি, একটা পরীক্ষা হলো অ্যান্টি এইচবিসি, এটা করতে পারি। এটা কিন্তু সবসময় পজিটিভ হবে। দেখো এই একদম প্রথম ইনফেকশন যখন শুরু হলো, এই জন্ডিস যখন শুরু হলো, তখন থেকেই কিন্তু অ্যান্টি এইচবিসি ডেভেলপ করে গেছে, এবং এই অ্যান্টি এইচবিসি সারা জীবন পারসিস্ট করবে। কাজে আমরা যদি একটা পরীক্ষা করে স্ক্রিনিং করতে যাই, দ্যাট শুড বি অ্যান্টি এইচবিসি। আর যদি আমরা এটা তো গেলো স্ক্রিনিং, এখন হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস ম্যানেজমেন্ট বা ডায়াগনোসিস করে তাকে চিকিৎসা দিব কি দিব না, কোন স্টেজে আছে, সেগুলো দেখার জন্য যদি পরীক্ষা করি, তাহলে দেখো কতগুলো পরীক্ষা আছে। কিছু পরীক্ষা হচ্ছে আমরা সেরোলজি করতে পারি। সেরোলজি যেমন ধরো আমরা ভাইরাসের অ্যান্টিজেন দেখতে পারি, অ্যান্টিবডি দেখতে পারি। তো অ্যান্টিজেন আমরা ছবি দেখে পড়ে এসেছি একটু আগে যে আসলে 3 ধরনের অ্যান্টিজেন ছিল। একটা হলো যে সারফেস অ্যান্টিজেন, সারফেস মানে এস, আর একটা ছিল কোর অ্যান্টিজেন মানে সি, আর একটা ছিল ই অ্যান্টিজেন। তখন আমরা বলেছিলাম যে কোর অ্যান্টিজেনটা সিক্রেট হয়ে ব্লাডে আসে না, এই জন্য ব্লাডে আমরা পাই না। কাজেই ব্লাডে আমরা আসলে এই দুটো অ্যান্টিজেন পেতে পারি, এইচবিএসএজি, এইচবিইএজি। এগুলো এভাবে 3টা অক্ষর দিয়ে সবসময় লিখতে হয়, এবং মাঝখানের অক্ষরটা ভাইরাস, এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয়। হেপাটাইটিস বি ভাইরাসের ই অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাসের এস অ্যান্টিজেন। আচ্ছা, অথবা আমরা অ্যান্টিবডি করতে পারি। অ্যান্টিবডি কিন্তু 3টা অ্যান্টিজেনের এগেনস্টে পাওয়া যায়, সেটা আমরা গ্রাফে দেখে এসেছি। অ্যান্টি এইচবিএস থাকতে পারে, কারণ অ্যান্টি এইচবিএস যদি কারো পজিটিভ হয়, তাহলে আমরা কি মনে করব? অ্যান্টি এইচবিএস পজিটিভ মানে সে ইমিউন, কারণ সেই ইমিউনিটিটা তার ন্যাচারাল ইনফেকশন থেকেও হতে পারে, অথবা সে ভ্যাকসিনেটেড যদি হয়ে থাকে তাও কিন্তু হতে পারে। তাহলে আলাদা করব কীভাবে? আলাদা করব হচ্ছে যদি তার অ্যান্টি এইচবিসি থাকে, কোর অ্যান্টিজেন এগেনস্ট অ্যান্টিবডি, তাহলে বুঝতে হবে ন্যাচারালি ইনফেকশন ছিল। কারণ আমরা যে ভ্যাকসিনটা দিই, সেই ভ্যাকসিনটাতে আসলে সারফেস অ্যান্টিজেন দেওয়া হয়। কাজে ওইটার এগেনস্টে অ্যান্টিবডি একটাই ডেভেলপ করবে, অ্যান্টি এইচবিএস। এই ই অ্যান্টিজেন, ই অ্যান্টিবডি বা কোর অ্যান্টিবডি কিন্তু ডেভেলপ করবে না। কাজে অ্যান্টি এইচবিএস পজিটিভ যদি হয়, তাহলে আইদার স্পন্টিনিয়াসলি ক্লিয়ার্ড হেপাটাইটিস বি ইনফেকশন উইথ প্রোটেক্টিভ ইমিউনিটি, অথবা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিন থেকে প্রোটেক্টিভ ইমিউনিটি হয়েছে। তো ওই সময় যদি আমরা কোর অ্যান্টিজেনের অ্যান্টিবডি দেখে ফেলি এবং ওটা যদি নেগেটিভ থাকে, তাহলে ধরে নিতে হবে যে ভ্যাকসিনেশন। আর যদি এটা পজিটিভ থাকে, তাহলে ধরে নিতে হবে যে ন্যাচারালি ইমিউন, ন্যাচারাল ইনফেকশন থেকে ইমিউন। অ্যান্টি এইচবিও তাই, অ্যান্টি এইচবিও ইন্ডিকেট করে ন্যাচারাল ইনফেকশন থেকে ইমিউন। তার মানে পেশেন্টের আগে ইএজি পজিটিভ ছিল, সেটা নেগেটিভ হয়ে গিয়ে তারপরে পেশেন্টের এটার এগেনস্টে ই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সারফেস অ্যান্টিজেন পজিটিভ মানে আমরা তো বলেছি, সারফেস অ্যান্টিজেন পজিটিভ মিন করবে হচ্ছে আইদার অ্যাকিউট ইনফেকশন, অথবা ক্রনিক ইনফেকশন, অথবা মিন করবে ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেজ। আর ই অ্যান্টিজেন পজিটিভ মিন করবে হচ্ছে অ্যাক্টিভলি রেপ্লিকেটিং ভাইরাস। তবে ই অ্যান্টিজেন নেগেটিভ হয়েও অ্যাক্টিভলি রেপ্লিকেটিং হতে পারে। কখন হতে পারে সেটা আমরা বলেছি, যে যদি ভাইরাস প্রি কোর মিউটেন্ট রিজিয়নে মিউটেশন ডেভেলপ করে, তখন ভাইরাস অ্যাক্টিভলি রেপ্লিকেট করলেও, হেপাটাইটিস মডারেট টু সিভিয়ার হলেও পেশেন্টের কিন্তু ই অ্যান্টিজেন ব্লাডে আসবে না। আর কি পরীক্ষা করি আমরা? আরটা হচ্ছে লিভার বায়োকেমিস্ট্রি, হেপাটাইটিস হচ্ছে কিনা। ওই আগের পরীক্ষা যেগুলো করলাম, এগুলো দিয়ে কিন্তু হেপাটাইটিস বোঝা যায় না। কাজে হেপাটাইটিস বুঝতে গেলে তোমাকে লিভারে ট্রান্সঅ্যামাইনেজ করতে হবে, এএলটি করতে হবে। তো এএলটি আমাদের বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম লেভেল দিয়ে থাকে। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল লেভেল হচ্ছে মেইলের ক্ষেত্রে আপার লিমিট হচ্ছে 35, আর ফিমেলের ক্ষেত্রে আপার লিমিট 25। তো আমরা সিগনিফিকেন্টলি এএলটি বেশি কখন বলবো? অ্যাকিউট হেপাটাইটিস যখন আমরা পড়েছিলাম, তখন বলেছিলাম যে এএলটি 5 গুণের উপরে বাড়ে। কিন্তু এখানে তো আমরা অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে ডিল করছি না। যদি ক্রনিক হেপাটাইটিস হয়, অত বেশি ইনফ্লামেশন হয় না, তো অত বেশি হেপাটোসাইটও থাকে না, অনেক সময় হেপাটাইটিস ইনজুরি থাকে, হেপাটোসাইট কম থাকে, অত বেশি এএলটি বাড়েও না। কাজে এখানে আপার লিমিট যেটা, তার ডাবল অথবা তার বেশি। তার মানে একটা ফিমেলের যদি 50 বা তার বেশি হয়, একটা মেইলের যদি 70 বা তার বেশি হয়, তখন আমরা বলতে পারি যে সিগনিফিকেন্টলি এএলটি রেইজড।
এছাড়া আদার লিভার বায়োকেমিস্ট্রি আমরা প্রয়োজন অনুযায়ী করতে পারি, যেমন আমরা অ্যালবুমিন করতে পারি, আমরা প্রথম টাইম করতে পারি, আমরা চাইলে এএসটি করতে পারি, কিন্তু ট্রিটমেন্ট ডিসিশন নেওয়ার জন্য আমাদের এএলটিটা খুবই ইম্পর্টেন্ট এবং এএলটির লেভেলটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা কি করি, এছাড়া হচ্ছে আমরা ভাইরাল লোড ক্যালকুলেট করি, যে ভাইরাল লোডটা কেমন। তো ভাইরাল লোড মানে তার ডিএনএটা কেমন, এটা আমরা পিসিআর করে দেখি, পলিমারের চেইন রিয়াকশন করে দেখি যে ডিএনএ লেভেল কত। তো ডিএনএ লেভেল যখন তোমরা রিপোর্ট দেখবা তখন দেখবা ইউনিট, কোনো ক্ষেত্রে ইউনিট পার এমএল লেখা থাকে, কোনো ক্ষেত্রে কপি পার এমএল লেখা থাকে। তো এখানে আছে মোটামুটি হচ্ছে 5 to 6 কপিতে 1 ইউনিট। আমরা 5 কপি যদি মনে রাখি তাহলে সহজ হয়, 5 কপি ইকুইভ্যালেন্ট টু 1 ইউনিট। তো এখানে ভাইরাল লোড এভাবে তো ধরো 20,000 2,000 এভাবে দেওয়া হয় না, একদম টোটালটাই দেওয়া হয়, যে বলা হয় যে 20,445 বা এরকম যেটা ফিগার আছে সেটাই দেওয়া হয়। তো হাই ভাইরাল লোড আমরা কখন বলি, ইউজুয়ালি 20,000 ইউনিট পার এমএল এর উপরে যদি হয়, অথবা তুমি যেটাকে কপিতে করো তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে 1 লাখ কপি। তো 1 লাখ মানে হচ্ছে 10 to the power 5 কপি পার এমএল। আর ইউনিটে বললে হচ্ছে 20,000 ইউনিট পার এমএল। এটার উপরে যদি হয় তখন সেটাকে আমরা বলি হাই ভাইরাল লোড। তো এই হাই ভাইরাল লোড 20,000 ইউনিট এটা বা 10 to the power 5 কপি পার এমএল এর উপরে, এটা আসলে যাদের ইএজি পজিটিভ ভাইরাস, তার মানে ওয়াইল্ড টাইপ ভাইরাস। যারা মিউট্যান্ট ভাইরাসের ডিএনএ লেভেল অত বেশি থাকে না, একটু কম থাকে। তো ওই জন্য মিউট্যান্ট ভাইরাসের ক্ষেত্রে যাদের ইএনডিসি নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস, ওদের ক্ষেত্রে একটু লেভেলটা কম ধরা হয়, মানে 10 ভাগ কম ধরা হয়। সেটা তখন 2000 ইউনিটের উপরে, অথবা যদি তুমি কপিতে চিন্তা করো তাহলে 2000কে 5 দিয়ে গুণ করো, তখন 10 to the power 4 কপি পার এমএল এর উপরে। তাহলে ভাইরাল লোড 2000 ইউনিট ইএজি নেগেটিভের ক্ষেত্রে, অথবা ইএজি পজিটিভের ক্ষেত্রে 20,000 ইউনিটের উপরে, বা কপিতে চিন্তা করলে 10 to the power 4 কপি নেগেটিভের ক্ষেত্রে, আর 10 to the power 5 কপি হচ্ছে ই ইন্টেজেন্ট পজিটিভের ক্ষেত্রে। এর বেশি হলে তখন আমরা বলি হাই ভাইরাল লোড। আর লো ভাইরাল লোড কখন বলবো, যখন 2000 ইউনিটের নিচে থাকবে তখন আমরা সেটাকে লো ভাইরাল লোড বলবো। জেনোটাইপিং করা যেতে পারে, তোমার পিসিআর দিয়ে করা হয় জেনোটাইপিং। কোনো জায়গাতে বলা আছে 8টা জেনোটাইপ, এ থেকে এইচ, কোনো জায়গায় বলা আছে না 10টা জেনোটাইপ, ABCDEFGHI J। তো জেনোটাইপিং ইউজুয়ালি ট্রিটমেন্ট পারপাসে করা হয় না, এটা সাধারণত ট্রিটমেন্ট পারপাসে করা হয় না, তবে মানে রিসার্চ পারপাসে করা যেতে পারে। যে কিছু জেনোটাইপে দেখা যায় যে চিকিৎসায় কোনোটাকে রেসপন্স ভালো, কোনোটার রেসপন্স খারাপ, এগুলো দেখার জন্য আসলে ইউজুয়ালি প্র্যাকটিক্যাল পারপাসে জেনোটাইপিং আসলে করা হয় না। এছাড়া আর কি পরীক্ষা করতে পারি, আর হচ্ছে আমরা এই যে লিভারের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে কি না এটা দেখার জন্য অনেক সময় আমাদের লিভার বায়োপসি করতে হয়। তো বায়োপসি করে আমরা দুইটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে লিভারে কতটুকু ইনফ্লামেশন হচ্ছে সেটা দেখতে পারি, আর একটা হচ্ছে লিভারে ফাইব্রোসিস, মানে ক্রনিক ইনফ্লামেশন হলে হিলিং হয়, ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস যদি এরকম হতেই থাকে একসময় সিরোসিস হবে। কাজে লিভার বায়োপসি করে দুইটা জিনিস দেখতে পারি, একটা হলো ইনফ্লামেশন আর একটা হচ্ছে ফাইব্রোসিস। গ্রেডিং করা যায় যে মাইল্ড ইনফ্লামেশন, মডারেট ইনফ্লামেশন, এগুলো গ্রেডিং আছে, 1 2 3 4 এরকম গ্রেডিং আছে। সিভিয়ার ইনফ্লামেশন, ফাইব্রোসিসও এরকম গ্রেডিং আছে। তো এটা দেখতে পারি, এটা হচ্ছে ইনভেসিভ, লিভার বায়োপসি ডেফিনেটলি ইনভেসিভ। আর একটা হচ্ছে ইদানিং যেটা আসছে সেটা হচ্ছে এই ফাইব্রোসিসটাকে নন ইনভেসিভ ওয়েতে স্কোরিং করা যায়, ইলাস্টোগ্রাফি বলে বা ফাইব্রো স্ক্যান বলে। তো এটা অনেকটা আল্ট্রাসোনোগ্রাফির মতো একটা পরীক্ষা, এটা দিয়ে দেখা যায় যে লিভারের স্টিফনেস কতটুকু, লিভারের ফাইব্রোসিস কতটুকু। এটা দিয়ে কিন্তু ইনফ্লামেশন দেখা যায় না, শুধুমাত্র ফাইব্রোসিস দেখা যায়। তবে এটাও করা হয়, লিভার বায়োপসি হ্যাজার্ডাস, এটা এখন অনেক বেশি পপুলার হচ্ছে যে ফাইব্রো স্ক্যান করে দেখা যায় লিভারের কতটুকু ফাইব্রোসিস হয়েছে। আর হচ্ছে অন্যান্য পরীক্ষা করতে, অন্যান্য পরীক্ষা মানে ধরো কারো হেপাটাইটিস বি ভাইরাস থাকলে তার অন্যান্য ভাইরাস যেমন এইচআইভি আছে কিনা, হেপাটাইটিস সি ভাইরাস আছে কিনা, হেপাটাইটিস ডি ভাইরাস আছে কিনা, এগুলো পরীক্ষা করতে হয়। বা অনেক আগে থেকে জানা যে ক্রনিক হেপাটাইটিস ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার ছিল, এখন হঠাৎ করে অ্যাকিউট ইনসাল্ট নিয়ে আসছে, তার হঠাৎ করে কিন্তু অ্যাকিউট এও হইতে পারে, ই হইতে পারে। কাজেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই ভাইরাসগুলো পরীক্ষা করা লাগে। এছাড়া কোমরবিডিটি দেখতে হয়, কারণ ভাইরাসে যখন চিকিৎসা দেওয়া হয় তখন কোমরবিডিটির সাথে ড্রাগের ডোজ, ড্রাগের ইন্টারাকশান, অনেকগুলো ব্যাপার চিন্তা ভাবনা করে কোমরবিডিটি দেখতে হয়। কাজেই তার ডায়াবেটিস আছে কিনা, তার রেনাল ফেইলিউর আছে কিনা, তার আদার কোমরবিডিটি আছে কিনা, এগুলো দেখতে হয়। এখন অ্যাকিউট হেপাটাইটিসের ম্যানেজমেন্ট। অ্যাকিউট হেপাটাইটিস আমরা বলেছি, অ্যাকিউট হেপাটাইটিস আসলে চিকিৎসা তেমন দরকার নাই, কারণ এখানে 90 থেকে 95% ফুল রিকভারি হয়ে যায়।
আমরা কী করি, আমরা আসলে সাপোর্টিভ চিকিৎসা দিই, সিমটোমেটিক চিকিৎসা দিই, বমি থাকলে বমির ওষুধ দিই, নিউট্রিশন মেনটেন করি। আর ফলো আপ করতে হয় যে পেশেন্টের অ্যাকিউট লিভার ফেইলুর ডেভেলপ করে কিনা। ফেইলুর মানে হচ্ছে, ফেইলুর আমরা বলেছি কোনো একটা ক্লাসে হয়তো, যে ফেইলুর হতে পারে ইন দ্য ফর্ম অফ এনকেফেলোপ্যাথি, পেশেন্ট অ্যাবনর্মাল বিহেভিয়ার, আনকনশাসনেস, এগুলো ডেভেলপ করতে পারে। ফেইলুর মেবি ইন দ্য ফর্ম অফ কোয়াগুলোপ্যাথি, ব্লিডিং হতে পারে, প্রথম দিন টাইম বেড়ে যেতে পারে। আরেকটা হতে পারে ফেইলুর ডিউ টু হাইপোঅ্যালবুমিনেমিয়া, মানে পেশেন্টের অ্যালবুমিন কম, অ্যাসাইটিস, ইডেমা, এগুলো ডেভেলপ করে গেছে। কাজেই অ্যাকুট হেপাটাইটিসে এইগুলো একটু মনিটর করতে হয়, যদিও 1%-এর কম। অ্যাকুট লিভার ফেইলুরের আসলে মর্টালিটি অনেক বেশি, যাদের লিভার ফেইলুর ডেভেলপ করে যায় মর্টালিটি মোর দেন 90%। কিন্তু যদি ভালো হয়ে যায় তাহলে আবার ভাইরাসটাই ক্লিয়ার হয়ে যায়, বডি থেকে হেপাটাইটিস বি ভাইরাসই থাকে না। এবং অ্যাকুট লিভার ফেইলুর কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কমন ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্টেশন ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এই যে 90-95% রোগী ভালো হয়ে গেল, বাকি 5-10% রোগী আসলে এরা ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে। তো অ্যাকিউট হেপাটাইটিসে যেহেতু সবাই ভালো হয়ে যাচ্ছে, আসলে এখানে অ্যান্টিভাইরাল দেওয়ার আসলে তেমন কোনো রোল নাই, অ্যান্টিভাইরাল লাগে না। তবে কিছু কিছু ইন্ডিকেশনে দেখা যায় অ্যান্টিভাইরাল দেওয়া যেতে পারে, যে কোনো পেশেন্ট অ্যাকিউট লিভার ফেইলুর ডেভেলপ করে গেছে, ওদেরকে দেখা যায় যে লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য রেডি করা হয় এবং পাশাপাশি ওদেরকে অ্যান্টিভাইরাল দেওয়া হয়। আরেকটা হচ্ছে বলা হয় প্রোট্রাক্টেড সিভিয়ার কোর্স, যদি 1 মাসের উপরে পেশেন্টের একটু সিভিয়ার জন্ডিস, আগে বলা হতো যে 10 mg/dl এর উপরে বিলিরুবিন, এখন বলা হয় 3 mg-এর উপরে হলেই হবে। কাজেই কারো যদি 3 mg-এর উপরে বিলিরুবিন 1 মাসের উপরে পারসিস্ট করে, 1 মাসের উপরে যদি দেখা যায় যে তার INR 1.5-এর উপরে, তাহলে বুঝতে হয় যে হ্যাঁ, এটা সিভিয়ার কোর্স, প্রোট্রাক্টেড কোর্স, মানে রেসপন্স করতেছে না। ওই সব ক্ষেত্রে কোনো সময় অ্যান্টিভাইরাল দেওয়া লাগতে পারে। তো অ্যান্টিভাইরাল যদি শুরু করা হয় তাহলে কতদিন দিতে হবে, বলা হয় যে সারফেস অ্যান্টিজেন ক্লিয়ার না হওয়া পর্যন্ত দিতে হবে। যেহেতু অ্যাকুট হেপাটাইটিস, এখানেও আমরা ধরে রাখতে পারি যে 6 মাসের মধ্যে পেশেন্ট রেসপন্স করে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যদি 6 মাস পরেও রেসপন্স না করে সারফেস অ্যান্টিজেন থেকে যায়, তখন তো আসলে আর অ্যাকুট থাকলো না, তখন কিন্তু ক্রনিক হেপাটাইটিস হয়ে গেলো। তখন ক্রনিক হেপাটাইটিসের গাইডলাইন অনুযায়ী তার চিকিৎসা চলবে। এখন ক্রনিক হেপাটাইটিস বিতে আমরা চিকিৎসা দিব, কখন দিব? ক্রনিক হেপাটাইটিস বি হলেই যে সবাইকে চিকিৎসা দিব তাও কিন্তু না, আমাদের কিছু ক্রাইটেরিয়া দেখতে হয়। যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে তখন আমরা চিকিৎসা দিই, না হলে দিই না। তো এই চিকিৎসা দেওয়ার জন্য আমাদের যে মেইন দুইটা ডিটারমিনেন্ট হচ্ছে হেপাটাইটিস আছে কিনা। আমরা প্রথম ছবিটা যদি চিন্তা করি, এই ছবিটা দেখো, দুইটা জিনিস, একটা হলো যে এই হেপাটাইটিস মানে ALT বাড়তেছে কিনা, আর একটা হচ্ছে ভাইরাল লোডটা কেমন। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই দুটো জিনিস আমাদের অনেক চিন্তা করতে হয়। এই দুটো জিনিস দিয়েই সিদ্ধান্ত নিতে হয় আমরা কাকে চিকিৎসা দেবো, কাকে দিব না। তো যদি কোনো পেশেন্টের দেখা যায় যে ALT পারসিস্টেন্টলি দ্বিগুণের উপরে, প্রোভাইডেড অন্যান্য ALT বাড়ার কারণগুলো এক্সক্লুড করে নিতে হয়, যে পেশেন্টের অন্য ভাইরাস নাই বা ধরো অন্য কারণে ALT বাড়ে নাই। পারসিস্টেন্টলি ALT দ্বিগুণ বা তার উপরে, এবং পারসিস্টেন্টলি DNA 20,000-এর উপরে ইন কেস অফ EAG পজিটিভ, অথবা 2000 ইউনিটের উপরে ইন কেস অফ EAG নেগেটিভ। যদি এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করে, দুইটাই ফুলফিল করতে হবে, ALTও দ্বিগুণ বা তার বেশি হইতে হবে, DNA লেভেলও EAG পজিটিভ হলে 20,000 ইউনিটের উপরে বা 1 লক্ষ কপির উপরে হইতে হবে, আর ENTG নেগেটিভ হলে 2000 ইউনিট অথবা 10,000 কপির উপরে হইতে হবে। তখন আমরা ওই গ্রুপটাকে অবশ্যই চিকিৎসা করব, তার মানে অ্যান্টিভাইরাল দিব। আর চিকিৎসা দিব না কাদের? দিব না হচ্ছে যাদের হচ্ছে ALT নর্মাল, তার মানে তার হেপাটাইটিস হচ্ছে না। তার মানে হেপাটাইটিস হচ্ছে না মানে কি? এই ছবিটা যদি আমরা খেয়াল করি, হেপাটাইটিস হচ্ছে না মানে আইদার পেশেন্ট এই সময় আছে ইমিউন টলারেন্ট ফেজে আছে, কারণ ইমিউন টলারেন্ট ফেজ পেশেন্ট 20 বছর 30 বছর থাকতে পারে, কাজে আমার কী দরকার এখানে চিকিৎসা দেওয়া। অথবা পেশেন্ট এখানে আছে, তার মানে পেশেন্ট ল্যাটেন্ট ফেজ, ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার, কাজে এই অবস্থাতে আমার অ্যান্টিভাইরাল দেওয়ার কোনো দরকার নাই। আরেকটা হচ্ছে ALT নর্মাল অথবা পেশেন্টের DNA খুব বেশি, DNA ভেরি হাই। DNA ভেরি হাই মানে হচ্ছে পেশেন্টের ইমিউন টলারেন্ট ফেজ। ছবিটা মনে আছে? এই যে ইমিউন টলারেন্ট ফেজ, এই ফেজে ভাইরাল লোড অনেক বেশি। তাহলে ভাইরাল লোড অনেক বেশি, ALT নর্মাল, তার মানে পেশেন্ট আছে ইমিউন টলারেন্ট, কাজে এই অবস্থাতে পেশেন্টের চিকিৎসা দেওয়ার দরকার নেই। আর যদি কারো ভাইরাল লোড নেগেটিভ থাকে, ভাইরাল লোড একেবারেই নাই, তার তো আমরা চিকিৎসা ডেফিনেটলি দিব না। তাহলে এই গ্রুপটাকে আমরা অবশ্যই চিকিৎসা দিব না। আর বাকিদের মানে হলো এই দেখো, আমরা ক্লিয়ার কাট দুইটা কন্ডিশন বলে দিলাম, যে যার ALT দ্বিগুণের উপরে এবং DNA 20,000 বা 2,000-এর উপরে। আর একটা আমরা ক্লিয়ার কাট বলে দিলাম যে ALT নর্মাল
আর ই অ্যান্টিজেন পজিটিভের ক্ষেত্রে ডিএনএ অনেক বেশি, অথবা ই অ্যান্টিজেন নেগেটিভ হলে ডিএনএ অনেক কম, নেগলিজিবল, একেবারে নেগেটিভ, 2000-এর নিচে, এদেরকে দিব না। তাহলে মাঝামাঝি কিন্তু আর একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ মানে ধরো এলটি দ্বিগুণের উপরে কিন্তু ডিএনএ এই লেভেলটা ক্রস করে নাই। তা ডিএনএ ধরো ইএজি পজিটিভের ক্ষেত্রে 3000 আছে, 4000 আছে, বা ইএজি নেগেটিভের ক্ষেত্রে 1000, 1500 আছে। অথবা ডিএনএ লেভেল এমন কিন্তু এলটি দ্বিগুণের উপরে হয়নি, 1 গুণ 1.5 গুণ এমন আছে। অথবা এলটি 1 গুণ আছে, এটাও 1 গুণ আছে। কাজে এই ট্রিটমেন্ট যাদের দিব আর যাদের দিব না, এর মাঝামাঝি যতগুলো কম্বিনেশন পারমুটেশন সম্ভব, সেই কন্ডিশনগুলোতে আমরা আসলে কী করব? সেই কন্ডিশনগুলোতে আমরা আসলে ফলো আপ করবো। এদেরকে আমরা চিকিৎসা না দিলে তাদেরকে আমরা ফলো আপ করবো। তো এটা আমরা পরবর্তীতে ফলো আপে গিয়ে আমরা বলবো যে কীভাবে ফলো আপ করবো। তবে এটা মনে রাখতে হবে যে চিকিৎসা এইচবিএসএজি পজিটিভ হলেই আমরা চিকিৎসা দিয়ে ফেলবো না। এইচবিএসএজি পজিটিভ যাদের ক্রনিক হেপাটাইটিস হবে এবং যাদের এলটি দ্বিগুণের উপরে হবে, যাদের পারসিস্টেন্টলি ডিএনএ লেভেল হাই থাকবে, শুধুমাত্র ওই গ্রুপটাকেই কিন্তু আমরা অ্যান্টিভাইরাল দেব। তো ট্রিটমেন্ট অপশন আসলে খুব বেশি অপশন নাই। ইনজেক্টেবল ড্রাগ আছে। ইনজেক্টেবল ড্রাগ হচ্ছে ইন্টারফেরন আলফা, এটা কনভেনশনাল ইন্টারফেরন আছে, এটা প্রতিদিন দিতে হয়। আবার এটা পেগাইলেটেড ইন্টারফেরন, মানে পলিইথিলিন গ্লাইকল ইন্টারফেরনের সঙ্গে কম্বিনেশন করে পেগ ইন্টারফেরন বা পলিইথিলিন গ্লাইকল ইন্টারফেরন তৈরি করা হয়েছে। এটা লং অ্যাক্টিং, এটা সপ্তাহে একবার দিলেই হয়। তো এটা হ্যাজার্ড বেশি, কস্ট বেশি, ইনজেক্টেবল ফর্ম। আর ইদানিং যেটা আসছে ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল, তার মানে হেপাটাইটিস বি ভাইরাসের যে ডিএনএ পলিমারেজ এনজাইম আছে এটাকে ইনহিবিট করে আসলে। তো ওরাল ড্রাগ, তো ওরাল ড্রাগ আসলে বাজারে 5টা ড্রাগ আছে: লেমিভিউডিন, টেলবিভিউডিন, অ্যাডিফোভির, এন্টেকাভির, টেনোফোভিরের 2টা ফর্মুলেশন এখন বাজারে আছে। আচ্ছা, এত ডিটেল আমরা যাচ্ছি না। তো এই 3টা ড্রাগ আসলে রেজিস্ট্যান্স অনেক বেশি, মানে এগুলো আসলে খুব শর্ট টার্ম যেখানে ইউজ করার দরকার সেখানে ছাড়া আসলে ইউজ করা হয় না। কাজে আসলে হাতের ড্রাগ হচ্ছে 2টা, এন্টেকাভির এবং টেনোফোভির, ওরাল ড্রাগ। এছাড়া পেশেন্টের আর অপশন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন করা লাগতে পারে। লিভার ট্রান্সপ্লান্টেশন ইউজুয়ালি যদি পেশেন্টের অ্যাকিউট লিভার ফেইলিউর ডেভেলপ করে যায় তাহলে ট্রান্সপ্লান্ট করা লাগে, অথবা যদি ক্রনিক হেপাটাইটিস হয়ে সেখান থেকে ডিকম্পেনসেটেড সিরোসিস ডেভেলপ করে তখন পেশেন্টের ট্রান্সপ্লান্টেশন করা লাগতে পারে। তো ট্রান্সপ্লান্ট করলে তাদের পরবর্তীতে আবার অ্যান্টিভাইরাল দিতে হয়, কারণ যে গ্রাফটা নেওয়া হলো সেই গ্রাফটা যাতে আবার বি ভাইরাস ইনফেকশন না হয়, এই জন্য ওদেরকে আবার অ্যান্টিভাইরাল দিতে হয়। এখন আমরা যদি ট্রিটমেন্ট দিই তাহলে ট্রিটমেন্ট দিলে এন্ড পয়েন্টকে কতদিন দেবো? আসলে আইডিয়াল হচ্ছে যে মানে যেটা ট্রু কিওর যেটা, সেটা হচ্ছে যে মানে সিসিসি ডিএনএ, যে ডিএনএটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের সেলের মধ্যে কোভ্যালেন্টলি বাউন্ড থাকে, সেই ডিএনএটা নেগেটিভ করা হচ্ছে আসলে আইডিয়াল। কিন্তু এটা আসলে দেখা হয় না ক্লিনিক্যালি। আসলে আমরা ক্লিনিক্যালি যেটা করি ফাংশনাল কিওর থেকে, সেটা হচ্ছে এইচবিএসএজি সেরো কনভার্সন হয় কিনা। এইচবিএসএজি সেরো কনভার্সন মানে হচ্ছে এইচবিএসএজি নেগেটিভ হয়ে যাবে আর এটার এগেনস্টে অ্যান্টিবডি, তার মানে অ্যান্টি এইচবিএস তৈরি হবে। এটা হলো আসলে ফাংশনাল কিওর। কিন্তু এটা আসলে সবসময় অ্যাচিভ করা সম্ভব হয় না, এটা অনেক সময় অ্যাচিভ করা সম্ভব হয় না। এজন্য আমরা যেটা করি সেটা হলো যে যাদের প্রথম থেকে ই অ্যান্টিজেন পজিটিভ যে গ্রুপটা, সেই গ্রুপটার ই অ্যান্টিজেন সেরো কনভার্সনটা হয়েছে কিনা সেটা আমরা খেয়াল করি। তার মানে ই অ্যান্টিজেন নেগেটিভ হয়ে যাবে চিকিৎসা দিয়ে এবং তার হচ্ছে অ্যান্টি এইচবিই ডেভেলপ করবে এবং এটা পারসিস্ট করবে। মানে বলা হয় যে ই অ্যান্টিজেন নেগেটিভ হয়ে অ্যান্টি এইচবি তৈরি করলো, এই যে কনসোলিডেটেড ফেজ, এই ফেজটা যদি 1 বছরের মতো পারসিস্ট করে এবং ওই সময় পেশেন্টের এএলটি না বাড়ে, ডিএনএ ডিটেক্টেবল না হয়, তখন আমরা ট্রিটমেন্ট বন্ধ করতে পারি। মানে হচ্ছে বন্ধ করার পরেও অনেকের যেহেতু আবারও হতে পারে, এই জন্য করতে পারি বলাই ভালো। আরেকটা হচ্ছে যাদের প্রথম থেকে ই অ্যান্টিজেন পজিটিভ ছিল না, প্রথম থেকে নেগেটিভ ছিল, তো ওদের তো আসলে ই অ্যান্টিজেন দিয়ে ফলো আপ করা যাবে না বা সেরো কনভার্সন দেখা যাবে। ওদেরকে কী করতে হয়? ওদের হচ্ছে ডিএনএ দিয়ে করতে হয়। কাজে ওদের যদি পারসিস্টেন্টলি ডিএনএ আনডিটেক্টেড থাকে পারসিস্টেন্টলি ফর 1 ইয়ার, তখন বন্ধ করা যেতে পারে। তবে আইডিয়ালি এই গ্রুপটাকে, মানে যাদের ই অ্যান্টিজেন নেগেটিভ, ওদেরকে আসলে সারফেস অ্যান্টিজেন সেরো কনভার্সন না হওয়া পর্যন্ত বন্ধ করা ঠিক না। আসলে কোনো গ্রুপটাকেই ঠিক না, তারপরেও মোটামুটি এন্ড পয়েন্ট হচ্ছে। এখন আমরা বলেছিলাম যে কোনো একটা গ্রুপ আছে যে গ্রুপটাকে আমরা চিকিৎসা দিব এখানেও ফেলতে পারিনি, আবার চিকিৎসা দিব না এই গ্রুপেও ফেলতে পারিনি, তাই না? ওদেরকে আমরা আসলে ওদের পসিবিলিটি কী, ওদের কীভাবে ফলো আপ করতে হয়। একটা গ্রুপ যেমন ধরো ডিএনএ বেশি কিন্তু এএলটি নর্মাল, একেবারে নর্মাল, তাহলে এই গ্রুপটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে, তার মানে ইমিউনোটলারেন্ট ফেজে আছে,
তাদেরকে আমরা যেটা করি যে মাঝে মাঝে এএলটি করে দেখি, 3 মান্থলি 6 মান্থলি এএলটি করে দেখি। যদি দেখি যে এএলটি বাড়া শুরু হয়েছে তাহলে বুঝতে হবে যে পেশেন্টের হেপাটাইটিস শুরু হয়ে, তার মানে ইমিউনোলজিক্যাল রিয়াকশন শুরু হয়েছে, ওই ফেজে কিন্তু চিকিৎসা দেওয়া লাগতে পারে, এই জন্য এএলটি করে ফলো আপ করতে হয়। আরেকটা গ্রুপ আছে ডিএনএ রেস, এএলটিও বেশি, কিন্তু সেই এএলটি বেশিটা দ্বিগুণের বেশি না, ট্রিটমেন্টের ক্রাইটেরিয়া যে দ্বিগুণের বেশি হয় সেটা হয়নি, মানে 1 থেকে 1.5 গুণ 2 গুণ, যে 25 যদি নর্মাল হয় 70 যদি ট্রিটমেন্টের লেভেল হয় তাহলে 35 থেকে 70 যেটা আমরা বলছি, তো 40 আছে বা 50 আছে, 55 আছে, এরকম। এই গ্রুপটাকে আমরা কী করতে পারি, এই গ্রুপটাকে আমরা ফলো আপ করতে পারি, 3 to 6 মান্থলি ফলো আপ করে দেখতে পারি যে এএলটি যদি দেখি যে না 3 মাস পরে আবার করে দেখলাম যে হ্যাঁ এএলটি ডাবলের বেশি হয়ে গেছে, তখন আমরা চিকিৎসা দিয়ে ফেলতে পারি। অথবা আমরা কাজ করতে পারি, আমরা লিভার বায়োপসি করে ফেলতে পারি, যে বায়োপসি করে আমরা দেখলাম যে কতটুকু নেক্রোসিস আছে, কতটুকু ফাইব্রোসিস আছে, তো যদি অথবা ফাইব্রো স্ক্যান করে ফাইব্রোসিস দেখতে পারি। যদি আমরা দেখি যে মডারেট, মানে মিনিমাম হলে দেবো না, যদি মডারেট টু সিভিয়ার ইনফ্লামেশন হয় বা মডারেট টু সিভিয়ার ফাইব্রোসিস হয়, তখন আমরা পেশেন্টকে চিকিৎসা দিয়ে ফেলতে পারি, আদারওয়াইজ আমরা ফলো আপ করতে পারি। আচ্ছা, এটা গেল ডিএনএ যাদের বেশি। আর একটা গ্রুপ আছে ডিএনএ লো, ডিএনএ লো এএলটি নর্মাল, তার মানে দুইটাই ভালো, এদেরকেও আমরা এএলটি করে করে দেখতে পারি। তার মানে এরা কোন গ্রুপ, এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার গ্রুপ। ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার গ্রুপ ডিএনএ খুবই লো, মিনিমালি ডিটেক্টেড, এএলটিও নর্মাল, এদেরকে আমরা এএলটি করে করে আমরা ফলো আপ করতে পারি। আর আরেকটা গ্রুপ হচ্ছে ডিএনএ লো কিন্তু এএলটি রেজড, তো এটা যদি হয় তাহলে ধরে নিতে হয় এএলটি রেজটা আসলে বি ভাইরাসের জন্য হয়নি, তার মানে অন্য কোনো ভাইরাস আছে কিনা, এর কনকমিটেন্ট হেপাটাইটিস ডি থাকতে পারে, হেপাটাইটিস সি থাকতে পারে, বা আদার নন ভাইরাল কজ অফ রেজ এএলটি, সেগুলো আমাদের তখন অন্যান্য কজ এক্সক্লুড করতে হয়, কারণ এই কম ডিএনএ দিয়ে এএলটি বাড়ার কথা ছিল না। এছাড়াও ইনঅ্যাক্টিভ, যারা ইনঅ্যাক্টিভ ক্রনিক হেপাটাইটিস বি, তাদের ইনঅ্যাক্টিভ থাকলে আমরা বলেছি যে এখানে এএলটি দিয়ে ফলো আপ করতে হয়। তবে এএলটি দিয়ে ফলো আপ করা ছাড়াও এই পেশেন্টকে মাঝে মাঝেই সারফেস অ্যান্টিজেন করে দেখতে হয়, কারণ ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার অনেকেই কিন্তু স্পন্টিনিয়াসলি সারফেস অ্যান্টিজেন ক্লিয়ার হয়ে যায়, মানে তখন এইচবিএসএজি নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস ফর্মে চলে যায়, তো ওইটাও আমাদের ফলো আপ করে দেখতে পারি যে তার বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন চলে গেল কিনা। আর যদি কারো সারফেস অ্যান্টিজেন ক্লিয়ার্ড হয়ে যায়, তার মানে একদম 5th স্টেজ, যেটা যে এইচবিএসএজি নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস, এই গ্রুপটা হেপাটাইটিস হবে না, কিন্তু এই গ্রুপটা কিন্তু এইচসিসি ডেভেলপ করতে পারে, যদিও সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, মানে সারফেস অ্যান্টিজেন নেগেটিভ হয়ে যাওয়ার পরেও স্পন্টিনিয়াসলি হোক অথবা ট্রিটমেন্ট ইনডিউসড হোক, সারফেস অ্যান্টিজেন নেগেটিভ হয়ে যাওয়ার পরেও এদের হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্ক একেবারে শূন্যতে চলে যায় না, রিস্ক থাকে, স্পেশালি যাদের সিরোসিস অলরেডি ডেভেলপ করে গেছে, অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, তাদের কারো মা বাবা কারো বা ভাই বোন এদের কারো ব্যাড হিস্ট্রি যে কার্সিনোমা ছিল এদের, অথবা স্পেশালি বয়স্কদের, মেলদের 40-র উপরে, ফিমেলদের 50-র উপরে, এই বয়স হলে তখন আসলে আমাদের এইচসিসি হয়ে গেল কিনা সেটা স্ক্রিনিং করতে হয়, আলট্রাসোনোগ্রাফি করে করে অথবা আলফা ফিটোপ্রোটিন 6 মান্থলি করে করে আমরা দেখি যে এইচসিসি ডেভেলপ করছে কিনা। এরপরে হচ্ছে প্রিভেনশন আসলে একটু বড় ইস্যু, এটা আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসে ইনশাল্লাহ আলাপ করব। তবে মোটামুটি হচ্ছে আমরা যদি ট্রান্সমিশন প্রিভেন্ট করতে পারি, সেটা মায়ের থেকে বাচ্চায় আসা প্রিভেন্ট করি বা পার্সন টু পার্সন প্রিভেন্ট করি, তাহলে ভাইরাস হবে না, অথবা আমরা ভ্যাকসিন দিতে পারি, অথবা যদি কেউ এক্সপোজার হয়ে যায় তাকে আমরা ইমিউনোগ্লোবুলিন দিতে পারি, দিয়ে আমরা ভাইরাসকে প্রিভেন্ট করতে পারি। তো এই হলো আমাদের আজকের বেসিক হেপাটাইটিস বি। পরবর্তীতে আমরা অন্যান্য স্পেশাল ইস্যু যেগুলো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ।